প্রাথমিক সন্দেহের পেছনে ছুটে তদন্তকারীরা কোনো উত্তর পাননি, তবে সত্যের খোঁজ থেমে থাকেনি। অনুসন্ধান এমন এক ব্যক্তি ও মোটিভের মুখোমুখি করে যা ভাবতেও পারেনি ইয়াসিনের পরিবার আর তদন্তকারীরা। পিবিআই তদন্তের দায়িত্ব নেয়ার পর নতুন করে খুঁজতে শুরু করে প্রতিটি সূত্র। পরিবারের সন্দেহের বাইরে গিয়ে প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ তদন্তকে নিয়ে যায় সম্পূর্ণ নতুন একদিকে। কি ছিল সেই সূত্র আর কিভাবে খুলে যায় এই হত্যাকাণ্ডের রহস্যের প্রথম দরজা? ইয়াসিনের ঘনিষ্ঠ বন্ধু সার্কেল আর মামাবাড়ির লোকজনকে ঘিরে চলতে থাকে অনুসন্ধান ও প্রযুক্তিগত তথ্য পর্যালোচনা। ভিকটিমের মানে মা, বাবা, ভাই বোন, যে আত্মীয় স্বজন কে কোন অবস্থায় থাকতে পারে সবারই নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং ভিকটিমের সাথে কোন স্কুলে লেখাপড়া করছে তাদের সাথে কে কে কার কীভাবে সম্পর্ক আছে এই সংক্রান্ত আমরা বিভিন্ন তথ্য, তাদের নাম ঠিকানা, যাদের মন চাইছে নাম ঠিকানা, মোবাইল নাম্বার, তাদের সাথে ভিকটিমের সাথে কে কে বেশি মিশত, কে কে চলতো ফিরতো এই সমস্ত নাম ঠিকানা এবং ভিকটিমের আত্মীয় স্বজনের সাথে ভিকটিমের মানে গার্জিয়ান অর্থাৎ গার্জিয়ানের সাথে তাদের আত্মীয় স্বজনের কী সম্পর্ক, ভালো মন্দ সব কিছু আমরা পর্যালোচনা করি এবং ভিকটিম কোথাও কারোর সাথে প্রেম সংগঠিত অথবা কারো হয়েছে কিনা এই বিষয়গুলি আমরা পরিলক্ষিত করি। যেদিন খুন হয় সেদিন হাসান কোথায় ছিল, হাসানের সাথে কারা কারা চলাফেরা করতো, হাসানের স্কুলে আমরা খোঁজ নিয়েছি আমরা বিভিন্নভাবে এবং হাসানের যে ব্যবহৃত মোবাইল ফোন থেকে শুরু করে আমরা অনেক কিছু তথ্য প্রযুক্তি অনেক বিষয়গুলো নিয়ে আমরা শুরুতে আমরা এগুলো নিয়ে কাজ করি। যাচাই বাছাই করে আমাদের কাছে মনে হচ্ছে না, প্রাথমিকভাবে মনে হচ্ছে হাসানের সঙ্গে জড়িত থাকার তেমন একটা সম্ভাবনা নাই। ডিসিজকে খুন করার 2-2.5 মাস আগে তার মা তার বড় ভাইয়ের অর্থাৎ এই নুসরাত জাহান মিমের বাবার বাড়িতে গিয়েছিলেন রূপগঞ্জে। তো সেখানে এই ডিসিস্টের মার সঙ্গে এই নুসরাত জাহান মিম এবং তার মা বাবার সঙ্গে ঝগড়া হয়েছিল, এখানে ডিসিস্টের মা অ্যাসল্টেড হয়েছিলেন। তো এই বিষয়টাই নিয়ে আমরা তখন মনে করি হয়তো বা তাহলে এখানে মিমদের ফ্যামিলি থেকে এই কাজটা করা হয়ে থাকতে পারে। ইয়াসিনের মামাবাড়ির এক সদস্যের অস্বাভাবিক গতিবিধি নজরে আসে পিবিআই এর। এই ডিসিস্ট মারার পর থেকে এরপর থেকে আজিমার এই তার শ্বশুর বাড়িতে যায় না, অর্থাৎ এই ডিসিস্টের যে মামার বাড়ি রূপগঞ্জে সেখানে সে আর যায় না এই ডিসিস্ট খুন হওয়ার পর থেকে। এবং সে আগে সে থাকতো সিদ্ধিরগঞ্জে, সে সিদ্ধিরগঞ্জে সেখানেও আর থাকে না, এই এলাকা সে ছেড়ে দিয়েছে এই ডিসিস্ট খুন হওয়ার পর থেকেই। তখন আমাদের সন্দেহটা একটু জোরালো হলো। পিবিআই আরও দেখতে পায় ইয়াসিনের মামাতো বোন নুসরাত জাহান মিমের স্বামী আজিম যোগাযোগের জন্য বিভিন্ন সময়ে 17টি সিম ব্যবহার করেছেন। তবে ইয়াসিন হত্যাকাণ্ডের দিন থেকে সিমগুলো বন্ধ, শুধু একটি নম্বর সক্রিয়। আর যে এনআইডি কার্ড দেওয়া 17টা নম্বর ব্যবহার করছে, সর্বশেষ এই নাম্বার আর যে নাম্বার দিয়ে আমরা তাকে পাওয়া গেল ওই নাম্বারটা তার বোর কাছে ছিল, ওই নাম্বারে থেকে বোর কাছ থেকে ওই নাম্বারটি না সে ব্যবহার করতো। তদন্ত টিম বন্ধ থাকা 17টি সিমের 2 বছরের কল আসা যাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখতে পায় আজিমের সাথে 3টি নম্বরে বেশি আলাপ হয়েছে, আর ইয়াসিন হত্যাকাণ্ডের দিন ওই 3টি নম্বরের অবস্থান ছিল একই জায়গায়, আর সেদিনের পর থেকে নম্বরগুলো বন্ধ। আজিম ছাড়াও ঘটনাস্থলে সক্রিয় 3টি সিমের একটি জাহিদ, একটি অন্য এক ব্যক্তি তদন্তের স্বার্থে যার নাম প্রকাশ করা হচ্ছে না, এবং আরেকটি সিম এক নারীর নামে নিবন্ধিত। আজিমের নাম্বার আরও 3টা নাম্বার। তো তখন তো আমাদের পরিষ্কার যে রাত 12টায় অর্থাৎ 8:30 থেকে শুরু করে 12টা 12:30 পর্যন্ত একই লিঙ্কে এই সমস্ত নাম্বার পাওয়া যায়। তা আমাদের ধারণা পরিষ্কার হলো যে এই গ্রুপে অর্থাৎ এই অপরাধীরা এই আজিমের সাথে ঘটনা ঘটাইতে পারে। পিবিআই আরও দেখতে পায় ঘটনার দিন 4টি নম্বর ভুইঘর থেকে পাসপোর্ট অফিস হয়ে ট্যামরার হীরাঝিল পর্যন্ত গিয়েছে। অনেক কিছু আমরা আগাইছি যখন, তারপর সন্দেহ 2টা হয়ে গেল, পলায়া থাকে, তার এলাকায় থাকে না, তো আমরা এই নাম্বারগুলি আগাইলাম আর তার সিম বন্ধ থাকে। তো 4টা বিষয় আমাদের পরিষ্কার হইল
যে এই এর নেই আমরা কাজ করি। কাজ করতে করতে দেখা গেল যে ঘটনার সময় অন্য একটা সিম দিয়ে এই ঘটনাস্থল থেকে, যেখানে তার ভিকটিমের বাড়ি ছিল, ওইখান থেকে ঘটনাস্থল থেকে পর্যন্ত এই একটা নাম্বার, তারপরে তার সাথে 3টা লোক, 3টা নাম্বার। প্রশ্ন হলো, ভিকটিম ইয়াসিন আরাফাতের মোবাইল নম্বরের অবস্থান তখন কোথায় ছিল? ঘটনার দিন রাত 12:30টার মতো ওই নাম্বারটা খোলা ছিল। আমরা তখন ভিকটিমের নাম্বার, SMS, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো সব আমরা তথ্য পদ্ধতির আলোকে আমরা সব হাতে নিয়ে আসি। এগুলো আমার হাতে নিয়ে আসলি ওইখানে পর্যালোচনায় দেখা যায় যে ইয়াসিন আরাফাত যে তার মায়ের নাম্বার নিয়ে ওষুধ কেনার জন্য বের হয়েছিল, ওই নাম্বারে 12টা 1 মিনিটে মেসেজ দিছে। তার মায়ের আর একটা নাম্বার ছিল ওই নাম্বারে, যে আল্লাহ, খোদা হাফেজ, 3টা মেসেজ দিছে মেসেঞ্জারে। তো ওইগুলো আমরা দেখলাম, যে দেখার পরে তো আমাদের সন্দেহ যে ও নিজে হাতে এই মেসেজটা দেয় নাই। তো ওই নাম্বারের সাথে আর এই অপরাধীদের ভিকটিমের নাম্বার আর অপরাধীদের নাম্বার একই জায়গায় ছিল। তখন আমাদের আরও মানে সন্দেহটা আরও বড় আকার ধারণ করলো যে না, এরাই এই ঘটনার সাথে জড়িত। এবার সন্দেহভাজনদের মুখোমুখি হওয়ার পালা। 5 মে রাজধানীর ড্যামরার এই এলাকা থেকে আজিমকে গ্রেফতার করে পিবিআই। এমন তথ্য ছিল যে সে অনেক রাত্রে আসে এবং ভোরবেলার আগেই সে চলে যায়। আজানের আগে আমরা এখানে আসার পরে আমরা বাড়িটা ঘেরাও করে রাখি। কয়েকটা কলিং বেল দেওয়ার পরে ওর মা আসে, বা দরজা খুলে দেখে যে পুলিশ। পরে আমার মা আবার দৌড়ে দরজা বন্ধ করে দেয়। কয়েকটা কলিং বেল দেওয়ার পরে পাশের রুমে আজিম উঠে আসে। পুলিশের উপস্থিত দেখে আজিম আমাদের সাথে চিৎকার শুরু করে আর বলে যে ভুয়া পুলিশ। আমরা বললাম যে আমরা পুলিশ। বলে যে ভুয়া পুলিশ। এভাবে বললি অনেক লোক জড়ো হয় এবং এটা মব সৃষ্টি করার চেষ্টা করে। আজিমের দেওয়া তথ্য অনুযায়ী পরের দিন পিবিআই আজিমের স্ত্রী এবং ভিকটিম ইয়াসিন আরাফাতের মামাতো বোন নুসরাত জাহান মিমকে গ্রেফতার করে। তো বলছে যে এই ঘটনা আমাদের SP স্যার সালাম দিছে, আপনাকে যেতে হবে। তো মেয়েটা শিক্ষিত মেয়ে, তো উনি আর কোনো কথাটা না বলে আমাদের সাথে আসছে। আজিম আসলে আমাদেরকে বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করি, কিন্তু আজিমের কথা শুনে যেটা মনে হচ্ছে যে মিম এখানে জড়িত থাকতে পারে। তো আমরা যেহেতু এটা একটা তদন্তাধীন মামলা এবং যেহেতু একজন গ্রেফতারকৃত আসামির কাছ থেকে আরেকজনের ইনভলভমেন্টটা চলে আসলো, এই জন্য আমরা মিমকে অ্যারেস্ট করলাম। আপনার ছেলে যখন নিখোঁজ, তখন কি মিমরা আসছিল খোঁজাখুঁজি করতে? যেদিন মারা গেছিল সেদিন আসছিল। তখন তাদের মানে মিম আসছিল, মিমের হাজবেন্ড আসছিল? হাজব্যান্ড আসে নাই, এরা আসছিল। মিম আসছিল, এরা ফ্যামিলির সবাই এরা আসছিল। এসে তাদের আচরণ সব স্বাভাবিক ছিল? হ্যাঁ। মিমকে নেওয়ার পরে এই মামলাটার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। আর মিমের তথ্যের সূত্র ধরে আজিমের বন্ধু ফয়সালকে শনির আখড়া এলাকা থেকে গ্রেফতার করে পিবিআই। আমি বাইকার চালাই, হাউকাউ শুরু করে দিছে, সবাইরে বলতেছে আমারে বাঁচান, পুলিশই করতেছে, যে আমার পুলিশ এমনি ধরতেছে।